গ্রীষ্ম, বর্ষা বা শরৎ বৃষ্টি হলেই জল আতঙ্কে ভোগেন রাজধানীবাসী। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। সুপারমার্কেটের ভিতরে যা দেখতে পারেন মানুষের অনেক মাল নষ্ট হয়ে যায়। সিটি কর্পোরেশন যেভাবে তদারকি করতেছে না। মেয়র আইসে গেছে কিন্তু কোনো কাজ হয় না, জায়গার কোনো ড্রেনের কোনো কাজ হয় না, রাস্তার কোনো কাজ হয় না। রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে মিয়ানমারকে। জাতিসংঘের প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব। প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান। কয়েকটি দলের সমন্বয়ে আসছে মধ্যম পন্থার নতুন রাজনৈতিক জোট। কর্মসূচি ও ইস্যুভিত্তিক বার্তায় নির্ভর করবে সফলতা, বলছেন বিশ্লেষকরা। খাগড়াছড়ির গুইমারায় বহিরাগত জড়ো করে চালানো হয় তাণ্ডব লুটপাট। নির্বাচনের আগে পাহাড় অস্থিতিশীল করাই উদ্দেশ্য, বলছে সেনাবাহিনী। বিসর্জনের আগে দেবী দুর্গাকে মন করে দেখার দিন নবমী। বৃষ্টিস্নাত দিনেও মণ্ডপে জড়ো হয়েছেন ভক্তরা। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বর্ষা হোক বা শরৎ, বৃষ্টিতে জলাবদ্ধতা যেন রাজধানীবাসীর নিয়তি। সামান্য বৃষ্টিতেই যে শহরে তৈরি হয় জলাবদ্ধতা, সেখানে রাতভর বৃষ্টিতে হাঁটু পানি জমে যায় বিভিন্ন সড়কে। পূজার ছুটি শুরু হওয়ার বৃষ্টিস্নাত সকালে সড়কে কর্মজীবীদের ভিড় না থাকলেও ভোগান্তিতে পড়েন শ্রমজীবীরা। রাজধানীর জলাবদ্ধতার ভোগান্তির চিত্র তুলে এনেছেন রাজু আহমেদ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। শরতের রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে শহর। হাঁটু পানি জমে যায় মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর, বাড্ডা, সচিবালয় এলাকা, তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন সড়কে। পূজার ছুটি শুরু হওয়ায় সড়কে তেমন চাপ না থাকলেও ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। মেয়র আইসে গেছে কিন্তু কোনো কাজ হয় না, জায়গার কোনো ড্রেনের কোনো কাজ হয় না, রাস্তার কোনো কাজ হয় না, শুধু খালি ছবি তুলে যায় সবাই। যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তো সব তো তলিয়ে গেল। এখন তো অবস্থা তো খুবই খারাপ, দোকানপাটে তো অনেক ক্ষতি হইতেছে। পানি কমলে তারপর দোকান খুলতে হবে, আর এছাড়া তো কোনো উপায় নাই। প্রতিবার একটু সামান্য একটু বৃষ্টি হইলে এই অবস্থায় যায়, তলাই যায়, আর আমরা দোকান করতে পারি না। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শহর, তলিয়ে যায় সড়ক, ঘটে দুর্ঘটনা, ভাটা পড়ে রোজগারে, ব্যাহত হয় চলাচল। এজন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকেই দুষছেন তারা। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মেঘা প্রকল্পের মাধ্যমে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের তাগিদ তাদের। অপরিকল্পিত নগরায়ণ, দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে রাজধানী জলাবদ্ধতার পানি নিষ্কাশনের সব পথ রুদ্ধ। নগরবাসী বলছে, বছরের পর বছর ধরে এই সমস্যা যে রয়েছে। কর্তৃপক্ষ শুধু পানি নিষ্কাশনের দায় সেরে দায়িত্ব শেষ করলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে শীত, গ্রীষ্ম কিংবা শরতেও নগর থাকছে জল আতঙ্কে। রাজু আহমেদ, এখন ঢাকা। জলাবদ্ধতার আরও খবর জানাতে নয়াপল্টন থেকে যুক্ত আছেন মেহরাব সুমন। মেহরাব, সড়কে জলজটের কোনো উপস্থিতি দেখছেন কিনা? জলাবদ্ধতা নিয়ে কি তথ্য রয়েছে? উজ্জ্বল, গত রাত থেকেই যে মুষলধারে বৃষ্টি পড়ছে তার জন্য রাজধানী এখন পুরো বলতে গেলেই পানির নিচে তলিয়ে আছে। এখন জলাবদ্ধতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার রাজধানীর নয়াপল্টনে, যেখানে আমার পেছনে এবং আমার পাশেই জলাবদ্ধতার জন্য রাস্তা কোথাও দেখা যাচ্ছে না। এখানে আপনার থেমে থেমে যান চলাচল করছে। আর সরকারি ছুটি থাকার কারণে অফিস আদালত যে এখন বন্ধ, এ কারণে আপনার যান চলাচল অনেকটাই কম, স্বাভাবিকের তুলনায় অনেকটা কম। দোকানপাট এতক্ষণ বন্ধ ছিল, এখন খুলতে শুরু করেছে। আর যে অলিগলি আমরা দেখতে পাচ্ছি আশেপাশে, আপনার যে গলিগুলো আছে সেখানে যথেষ্ট পরিমাণে পানিতে আপনার জলবদ্ধতা বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতে পেলাম যে রাজধানীর বিভিন্ন অংশে আপনার উন্নয়নমূলক যে কাজ, ড্রেন যে সংস্কার, সেই সংস্কার করার কারণে পানিগুলো ঠিকমতো নেমে যেতে পারছে না, এর জন্যই আপনার জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে কিছুক্ষণ আগে আমি
আপনার এক আবহাওয়াবিদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে মৌসুমি যে জলবায়ু এবং আপনার যে দক্ষিণ বঙ্গোপসাগর যে সৃষ্টি হওয়া একটা লঘুচাপ, এই লঘুচাপের জন্য বৃষ্টি পড়ছে এবং সেটা আগামী 4 দিন পর্যন্ত চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে। এ কারণে আপনার দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে স্বাভাবিকের তুলনায়, এবং আপনার এই জলাবদ্ধতার জন্য অফিস আদালত যেহেতু এখন বন্ধ, এর জন্য আপনার যান চলাচল এবং মানুষের যে যাতায়াত সেটা স্বাভাবিক। তবে আপনার খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের জন্য তো আপনার সরকারি ছুটি অথবা অন্য কোনো ছুটি তারা পান না, তাদের দিন এনে দিন উপার্জন করে তাদের যে পরিবারের যে চুলার হাঁড়িতে রান্না বসাতে হয় সেখানে তার জন্য প্রতিদিন শ্রম দিতে হচ্ছে। তারা যেটি জানিয়েছে, তারা বিপাকে পড়েছে এই জলাবদ্ধতার জন্য, তাদের যথেষ্ট সমস্যা হচ্ছে এবং এখানকার যারা বাসিন্দা আছেন এবং যারা এখানে প্রতিনিয়ত চলাচল করে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছে এবং তাদের যেটা তারা যেটি আমাদের জানালেন যে সকাল থেকে তারা বাইরে নামতে পারছেন না, কারণ এইখানে কিছুক্ষণ আগে হাঁটুর উপরে আপনার জলাবদ্ধতা ছিল। তারা যেটি আর কি জানিয়েছেন, এখানে রিক্সা এবং যে অটো রিক্সা তারা চলাচল করতে পারছিলেন না। এই এখন পানি নামতে শুরু করেছে, আপনার জলাবদ্ধতা কমতে শুরু করেছে, এ কারণে যান চলাচলটা আগের সকালের তুলনায় এখন পর্যন্ত একটু স্বাভাবিক রয়েছে আর কি। তবে যান চলাচল স্বাভাবিকের তুলনায় যথেষ্ট পরিমাণ কম এবং মানুষের চলাচল এখানে কম। রাজধানী থেকে আপনার পানি নামতে শুরু করেছে, আর উন্নয়নমূলক কাজের জন্য জলাবদ্ধতা কিছুটা থাকবে এবং আগামী 4 দিন এই বৃষ্টিপাত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে। উজ্জ্বল, এই ছিল আপনার সবশেষ তথ্য জলাবদ্ধতার রাজধানী ঢাকার। নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন মেহরাব সুমন। রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত উদ্যোগগুলো অপর্যাপ্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই দেশটিকেই এর সমাধান করতে হবে। রাতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে 7টি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করাই একমাত্র সমাধান। সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র 60 মিলিয়ন ও যুক্তরাজ্য $36 মিলিয়ন অনুদানের ঘোষণা দেয়। নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে উঠে আসা তরুণ সাইয়েদ আলা জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের প্রথম শিক্ষার্থী হিসেবে এখন পড়ছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। 8 বছর আগে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে মিয়ানমার থেকে টেকনাফে আশ্রয় নেয়া এই তরুণ বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘ আয়োজিত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বর্ণনা করলেন আরাকান আর্মির অত্যাচারের কথা। Our hearts cry to see the brutality of military you face every day. Where is justice for Rohingya? The UN must mobilize resources to empower Rohingya. Long live Arakan! সমস্যা সমাধানে বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রোহিঙ্গা তরুণ। We hope that international pressure, international law would end the impunity. But our suffering continues. The time to act is now. The lives of hundreds of thousands of Rohingya depend on the decision you make in this assembly. রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রথমবারের মতো এত বড় পরিসরের সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক ও মানবাধিকার কর্মী। অনুষ্ঠানে কথা বলেন মিয়ানমার ও চীন সহ প্রায় 150 দেশের প্রতিনিধি। I thank Professor Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh, for his leadership and for his commitment to finding a lasting solution. Yet, despite enormous challenges, Bangladesh continues to host them, setting an example to the rest of the world. The international community must fulfill its duty to protect refugees. For the Security Council to refer the whole situation in Myanmar to the International Criminal Court. Finally, we need to heed the Rohingyas' calls for peace and freedom. জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হল রুমের সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট বার্তা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শিকার বাংলাদেশ, প্রভাব পড়ছে দেশের আর্থিক, সামাজিক ও পরিবেশের উপর। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social and environmental costs. Criminal activities including narco flows into Bangladesh through Rakhine threaten our social fabric.
সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7টি প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবর্তনের কাজ শুরু করাই এই সংকটের একমাত্র সমাধান, যা শুরু করতে হবে মিয়ানমারকেই। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত জাতিসংঘের উদ্যোগগুলো অপর্যাপ্ত, যাতে আন্তর্জাতিক তহবিল উদ্বেগজনকভাবে ঘাটতির মুখে পড়েছে। Mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan. সম্মেলনে প্রধান উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ থেকে উপদেষ্টা পরিষদের 2 সদস্য, এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারাও অংশ নেন। জাতিসংঘ আয়োজিত এই রোহিঙ্গা সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা 7টি সুনির্দিষ্ট বার্তা প্রদান করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে তার সমাধানে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে মিয়ানমারের জন্য, তাই এই সংকট সমাধান করতে মিয়ানমারকেই সবার আগে এগিয়ে আসতে হবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মিয়ানমারের প্রতিনিধি থাকলেও প্রত্যাবাসন নিয়ে তাদের বক্তব্য ছিল অস্পষ্ট। আর এই বিষয়টিকেই উদ্বেগ হিসেবে দেখছেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশ্লেষকরা। তাদের মতে এখন রাজনৈতিক চাপ ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। The plight of Rohingyas continues. জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই সম্মেলনে রোহিঙ্গা সংকট ছিল আলোচনার মূল বিষয়। মিয়ানমার, বাংলাদেশ, চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এই গুরুত্বপূর্ণ আয়োজনে। International funding faces alarming shortfalls. সম্মেলনে অংশ নিয়ে রোহিঙ্গা ইস্যুতে কাজ করা সংস্থা হিউম্যান কনসার্ন ইউএস-এর সিইও মাসুম মাহবুব বলেন, এই সম্মেলন এক ধরনের ইতিবাচক উদ্যোগ হলেও বাস্তব সমাধানে তিনি এখনও আশাবাদী হতে পারছেন না। মিয়ানমারের বক্তব্য নিয়েও হতাশ তিনি। বলেন, প্রত্যাবাসন প্রসঙ্গে মিয়ানমারের বক্তব্য ছিল অস্পষ্ট। মিয়ানমারের প্রতিনিধির বক্তব্য যদি শুনে থাকেন, আপনি দেখবেন যে তারা কিন্তু বলছে যে তারা পজিটিভ, কিন্তু আবার সাথে সাথে তারা বলছে ইটস এ লং প্রসেস, সো মেনি কমপ্লিকেসি। সো তারা মানে সমাধানের চেয়ে যে এখানে ব্যাপক সমস্যা, এই যে লঙ্গার টার্ম প্রবলেম, ওই দিকেই বারবার ইঙ্গিত করছিল মিয়ানমার। রোহিঙ্গা ক্যাম্পে লাখো মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় তৈরি হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। তারা যদি শিক্ষা ও জীবিকার সুযোগ না পায়, ভবিষ্যতে তারাই নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, মত স্বয়ং ক্যাম্পে বড় হওয়া সাইফুল্লাহ। রোহিঙ্গা ক্যাম্পে আমার আত্মীয় স্বজন ফ্যামিলি সব আছে, ওদের অবস্থা আছে মোটামুটি যেরকম রোহিঙ্গারা থাকে ওরকমই আছে। যারা এরকম করতেছে আমাদেরকে এটা সম্ভব না, ওইটা সম্ভব না এরকম বলে যদি আরও 30 বছর থেকে যায়, এটা বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর হবে। কারণ যারা বাচ্চারা বাংলাদেশে বড় হচ্ছে রোহিঙ্গা, ওরা রেডিক্যালাইজ সিচুয়েশনে চলে যাবে, তখন আরও প্রবলেম হয়ে যাবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে মিয়ানমার ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের বারবার আলোচনার টেবিলে আনার তাগিদ দিয়েছেন কেউ কেউ। Well, it has to start with dialogues. Right now, there's not enough dialogues and discussion happening amongst the leaders. It has to be with the government, private, public, NGO, আমাদের মতো যারা চ্যারিটি, আমরা অনেকদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করতেছি, আমাদের সবাইকে একসাথে টেবল করে অনগোয়িং ডায়ালগ হতে হবে that works for the Rohingya population. এই আলোচনার মাঝেই প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন শিশু, বেড়ে উঠছে এক প্রজন্ম যাদের ভবিষ্যৎ এখনও অস্পষ্ট। ফলে রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক নয়, এটি এখন একটি আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যু। গণহত্যা শুরুর 8 বছর হয়ে গেলেও এখনও দুঃখ কষ্ট রয়ে গেছে রোহিঙ্গাদের। এই অবস্থায় আন্তর্জাতিক তহবিলেও মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এমন অবস্থায় এই উচ্চ পর্যায়ের সম্মেলন আলোকবর্তিতা হয়ে দেখা দিয়েছে রোহিঙ্গাদের জন্য। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
বিএনপি জামায়াতের বাইরে রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চায় এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। অপেক্ষাকৃত তারুণ্য নির্ভর এসব দলের শীর্ষ নেতারা দাবি করেছেন তাদের জোট হবে মধ্যম পন্থার। তবে বাংলাদেশে এরই মধ্যে মধ্যম ধারার রাজনীতির চর্চা আছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে মধ্যম পন্থার রাজনৈতিক জোট কতটা পথ পাড়ি দেবে সেই উত্তর খুঁজেছেন হোসেন জাহিদ। মধ্যমপন্থার রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ২৪-এর অভ্যুত্থানের সংগঠকদের রাজনৈতিক দল এনসিপি। রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে এই মধ্যমপন্থার সূচনা করতে চায় বলে জানিয়েছিলেন তারা। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। একই ধ্যান ধারণায় বিশ্বাস রাখে এমন দলগুলোর সাথে জোটভুক্ত হওয়া যায় কিনা সেই লক্ষ্যে সম্প্রতি দলের ভেতরে বাইরে জোর আলোচনা চলছে। এই যারা আমরা একই আদর্শভিত্তিক বাংলাদেশ পন্থার রাজনীতিটা করছি, আমাদের জায়গা থেকে আমাদের একসাথে একটা যদি মুভ হয়, এটা জনগণের প্রত্যাশা তাদের জায়গা থেকে। সো আমরা সেই জায়গায় কাজ করছি। এটা এখন ইলেকটোরাল অ্যালায়েন্সে যাবে না অন্য কোনো ফরম্যাটে যাবে নাকি ইউনাইটেড হওয়ার দিকে যাবে, এটা সামনের নির্বাচনের অনেক ইকুয়েশন এবং সিচুয়েশন সেটা নির্ধারণ করে দিবে। আলাদা আলাদা করে নিজের এই ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক যে শক্তি এটা প্রদর্শনের চেয়ে আমরা একসাথে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা মনে হয় এখানে বেটার একটা রেজাল্ট পেতে পারি। গত 18 এবং 29 সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন সমমনা দলগুলোর নেতারা। এনসিপি ছাড়াও সেই বৈঠকে অংশ নেয় গণসংহতি আন্দোলন, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ গণতন্ত্র মঞ্চের আওতাভুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাব নিয়ে এক ছাতার নিচে আসার ব্যাপারে ইতিবাচক তারা। আমরা একটা জনগণের স্বার্থের জোট গঠন করতে চাই, যেটা জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক অর্থনৈতিক সামাজিক কর্মসূচি তারা আনতে পারবে, যেখানে মানুষের অধিকার এবং সুযোগের সমতা প্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পরে একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে। আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবে আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। অবশ্য মধ্যমপন্থার রাজনীতি বলতে এই দলগুলো যেসব সূচনা করতে চায়, বিএনপি দীর্ঘদিন সেই ধারার রাজনীতি করে আসার দাবি করে আসছে। এমনকি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতেও অনেকটা মধ্যমপন্থার আঁচ পাওয়া যায়। এজন্য বিএনপি জামাতের বাইরে মধ্যমপন্থা নামে নতুন জোটের উত্থান কতটুকু সফল হবে তা পরিষ্কার হবে শেষ পর্যন্ত এসব দলগুলোর কর্মসূচি ও ইস্যু ভিত্তিক বার্তা থেকে। তেমনটাই মনে করেন এই অধ্যাপক। তাদের যে সাম্প্রতিক অভিজ্ঞতা, বিরাট একটা তরুণ জনগোষ্ঠীর মনোভঙ্গি বুঝতে পারা, তাদের যে সক্ষমতা, সেটা আমি মনে করি যে তাদের একটা বড় শক্তি। এখন তারা আসলে আদর্শিকভাবে বা দলীয় উদ্দেশ্যের ব্যাপারে, কর্মসূচির ব্যাপারে কতটা একমত, সেটাই হয়তো একটা বড় প্রশ্ন থাকতে পারে। কিন্তু এর বাইরে উঠে তারা যদি একটা মধ্যম পন্থার রাজনীতিতে বাংলাদেশে এগিয়ে যেতে চায় এবং যে সমস্ত দলগুলো মধ্যম পন্থার রাজনীতি করতে চায়, তাদের মধ্যে তারা একটা যোগসূত্র হিসাবে কাজ করতে পারে বলে আমার মনে হয়। মধ্যমপন্থার আদর্শ দলগুলোর নেতারা কতটুকু ধারণ করছেন সেটাও জোটের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও মত দিয়েছেন তিনি। এরা যদি মধ্যমপন্থী বলে নিজেদের দাবি করেন, তাহলে বলতে হবে যে তারা চিন্তা চেতনায় তারা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক, তারা ধর্ম বলেন বা অন্য ভিত্তিক যে আধুনিক কাঠামোগুলো আছে তার যে মৌল জায়গাগুলো, সেই জায়গাগুলো একটা মধ্যমপন্থা তারা অবলম্বন করেন। হোসেন জাহিদ, এখন ঢাকা। একটা বিশেষ আদর্শের প্রতি পাহাড়কে অস্থিতিশীল করার বড় ধরনের পরিকল্পনার অংশ হিসেবে খাগড়াছড়িতে সংঘর্ষ ও সহিংসতা চালিয়েছে পাহাড়ি একটি সশস্ত্র সংগঠন, যার তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যার লক্ষ্য ছিল আগামী নির্বাচনের আগে 3 পার্বত্য জেলাকে সহিংস রূপ দেয়া। পরিকল্পনার অংশ হিসেবে সেদিন বহিরাগতদের জড়ো করা হয় গুইমারায়, চালানো হয় তাণ্ডব, লুটপাট। তবে আপাতত সহিংসতা থামলেও আগামীতে আবারও শুরু হওয়ার আশঙ্কায় পাহাড়ে বড় ধরনের নিরাপত্তার প্রস্তুতি নিতে শুরু করেছে সেনাবাহিনী ও বিজিবি। হোসেন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। কিশোরী ধর্ষণের বিচার চেয়ে 1 সপ্তাহ ধরে খাগড়াছড়িতে সমাবেশ, মোড়ে মোড়ে পিকেটিংয়ে ধীরে ধীরে উত্তপ্ত হয় পরিবেশ। 28 সেপ্টেম্বর শুরু হয় বড় ধরনের সংঘর্ষ।
ড্রোন ফুটেজে ধরা পড়ে গুইমারায় সংঘর্ষ ও আগুনের ঘটনার বিস্তারিত। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা বলছেন, সেদিন পরিকল্পিতভাবে জড়ো করা হয় বহিরাগতদের। কয়েক কিলোমিটার দূর থেকেও আসেন কিশোর যুবকরা। পাড়ার লোকজনের কাছে যারা ছিল অচেনা অজানা। এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে আগুন দেয়া হয় বসতঘর, দোকানপাটে। এ সময় প্রায় 150 রাউন্ড গুলি চালায় একটি পাহাড়ি সংগঠনের সশস্ত্র যুবকরা, এমন দাবি সেনাবাহিনীর। চালানো হয় লুটপাট। পাহাড়ি রাজনীতির বলি হয়ে মাঝখানে সর্বস্ব হারান সাধারণ কিছু মানুষ। খোলা মাঠে আছে, উপরে আছে, গাছের নিচে, গাছের ছায়াতে আছে, কারো আত্মীয়র বাড়িতে, কারো পাশের বাড়িতে আছে। প্রচুর আতঙ্কে আছে। আমার দোকানপাট সব পড়ে চাই, গাড়ি বাড়ি নাই, কিছু নেই। গাড়ির একটা ছিল, গাড়ি মোটরসাইকেল ওটাও পড়ে গেছে, শেষ। পার্বত্য এলাকায় যে অবৈধ অস্ত্র এবং বছরে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, আমরা চাচ্ছি এগুলো নির্মূল করা হোক। অবৈধ অস্ত্রগুলো যদি পাহাড় থেকে নির্মূল করা হয়, পাহাড় 100% শান্তি আসবে। এই ক্যাম্পগুলো যখন ছিল তখন আপনার এই যে পাহাড় শান্ত ছিল, নিরাপত্তার বিষয়টাও ভালো ছিল, পাহাড়ি বাঙালির সম্প্রীতিটাও ভালো ছিল। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে 2009 সাল থেকে এ পর্যন্ত পার্বত্য দলগুলোর হাতে অপহরণ হয়েছে 332 জন, নিহত হয়েছে 124 জন, আহত আরও অনেকে। এবারের ঘটনাও গভীর ষড়যন্ত্র ও বড় একটি পরিকল্পনার অংশ ছিল, যার লক্ষ্য ছিল পাহাড়কে অস্থিতিশীল করা ও সামনে দেশের নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করা, এমন দাবি সেনাবাহিনীর। শুধু তাই নয়, সামনের দিনে 3 পার্বত্য জেলা ঘিরে সহিংসতা বাড়তে পারে এমন আশঙ্কা তাদের। আমি বলতে পারি, রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আগামীতে পরিস্থিতি মোকাবেলায় পুরো জেলায় শক্ত অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি। সহিংসতায় একটি পক্ষের জড়িত থাকা, ইন্ধন দেয়া ও পরিকল্পনা বাস্তবায়নের তথ্য প্রমাণ মিলেছে। আমরা সজাগ আছি। আমাদের আভিযানিক যে কর্মকাণ্ড, আমরা সকল আভিযানিক কর্মকাণ্ড সম্পূর্ণ সুন্দরভাবে করে যাচ্ছি, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের এই পার্বত্য এলাকার যেই শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা, সেটা আমরা অবশ্যই বজায় রাখব। গত বছর খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে আগুনে পুড়ে যায় পুরো বাজার। 1 বছর পর একই ঘটনা হয় গুইমারায়। বছর বছর এমন দাঙ্গায় আঞ্চলিক দলগুলো আধিপত্য জানান দিলেও নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। অবরোধ স্থগিতের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক। খাগড়াছড়িতে খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বাজারঘাটে আসতে শুরু করেছেন স্থানীয়রা। স্বস্তি ফিরেছে জনমনে। অবরোধ প্রত্যাহারের পর চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকা পড়া গাড়িগুলো পৌঁছেছে গন্তব্যে। এছাড়া অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। দুর্গোৎসবে সামিল হয়েছেন পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসে দুর্গাপূজার জন্য অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু জায়গায় 144 ধারা জারি রেখেছে প্রশাসন। গত 23 সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারান 3 জন, পুড়িয়ে দেয়া হয় দোকানপাট, বসতঘর। অবরোধ স্থগিত হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি এই পাহাড়গুলোতে। ভবিষ্যতে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে চলছে দেবীর আরাধনা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম, সিলেটের মণিপুরি রাজবাড়ি মণ্ডপ থেকে গুলজার আহমেদ ও রাজশাহীর বোয়ালিয়ার প্রতিশ্রুতি মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। শুরুতেই মিমের কাছে যাব। মিম, আজ তো মহানবমী, দেবীকে দেখার দিন, কাল বিসর্জন। ভক্তরা কি বলছেন? ঢাক, ঢোল আর শঙ্খ উলুধ্বনির শব্দে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো মন্দির মণ্ডপ জুড়ে নবমীর যেই আনুষ্ঠানিকতা, সেগুলো কিন্তু
মহা সমারোহে চলছে এবং বিহিত পূজা চলছে মহানবমী যদি বলতে হয় সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে গতকালে, অর্থাৎ সন্ধি পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুরু হয়েছে মহানবমীর কর্মযজ্ঞ। অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির শুরুর 24 মিনিট, মোট 48 মিনিট ধরে চলেছে এই সন্ধি পূজা। এবং সেই সন্ধি পূজায় 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্ম দেবীর পায়ের চরণে নিবেদন করে এই পূজাটি করা হয়েছিল। আর আজকে সকালবেলায় 108টি দ্রব্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়েছে এবং তারপরই এই নবমীর যে বিহিত পূজা সেই পূজাটি শুরু হয়েছে 8:40 নাগাদ এবং এখনও কিন্তু পূজাটি চলছে। 10:30 থেকে 11টার মধ্যে ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন দেবী দুর্গাকে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। আর এই যে নবমীর দিনে দেবী দুর্গাকে পূজা করা হচ্ছে, এই আজকের দিনে কিন্তু সিদ্ধিদাত্রী রূপে দেবী পূজিত হচ্ছেন। আর এই সিদ্ধিদাত্রী মানে হচ্ছে দেবী দুর্গা আজকে অনেকের যাদের আসলে অজ্ঞান রয়েছে কিছু বিষয় তাদেরকে জ্ঞান প্রদান করবেন এবং সমাজের শান্তি কল্যাণ বয়ে আনার জন্য বিশেষভাবে কিন্তু ভক্তরা দেবী দুর্গার কাছে সেই সঙ্গে প্রার্থনা করবেন। আর যারা ভক্তরা এসেছেন তারা বলছিলেন যে সকাল থেকেই যেহেতু বৃষ্টি কিছুটা আসতে বেগ পেতে হয়েছে ঠিকই, তবে আজ মন্দির মণ্ডপে ঘুরে বেড়াতেই হবে, কারণ আগামীকাল আরেকটি দিন রয়েছে। এই একটি দিন পরে কিন্তু দেবী দুর্গা বিদায় নেবেন। দেবী দুর্গা এবার এসেছিলেন গজে চড়ে অর্থাৎ হাতিতে এবং তিনি কিন্তু ফিরে যাবেন দোলায় চড়ে। সেই সাথে ভক্তদের মনেও কিছুটা বিষণ্ণতা সুর হয়েছে, বিশেষ করে সন্ধ্যায় আরতির পর সেই সুর আরো তীব্র হবে দেবী দুর্গার বিদায়ের ক্ষণে। তবে তারা বলছিলেন এই যে শারদীয় দুর্গোৎসবের জন্য তারা সারা বছর জন্য যে অপেক্ষা করেন সেই অপেক্ষার মধ্যেই মূলত দেবী দুর্গার প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। আর আজ বলছিলাম যে ভক্তরা মন্দিরে যাবেনই, মণ্ডপে ঘুরবেনই, কারণ আজই তো আসলে শেষ দিন, আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে তারা বিদায় জানাবেন। তাই দুর্গাপূজার যেই আনন্দ উদযাপন সেটা সকলে মিলে ভাগাভাগি করতেই মন্দিরে মণ্ডপে যে দেবী দুর্গার দর্শন ভক্তরা নেবেন। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে রাজধানীর পূজার খবর আমার কাছে। এবার একটু আমরা সিলেটের গোলজার আহমেদের কাছে যেতে চাই, সহকর্মী তার কাছে জানতে চাই সেখানকার পূজার সার্বিক পরিস্থিতি। দেখুন, আসলে দুর্গাপূজার সবচেয়ে আনন্দময়ী দিন যেটি আছে সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহানবমী। আজকে সেই মহানবমী এবং ভোর থেকেই মূলত সিলেটের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা মণ্ডপে মণ্ডপে পূজায় প্রার্থনায় তারা মেতে উঠেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের রাজবাড়ি, মণিপুরি রাজবাড়ির যে সার্বজনীন দুর্গা উৎসব হচ্ছে সেই মণ্ডপেই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মূলত পুণ্যার্থী যারা আছেন তারা দেবীর আরাধনায় আসলে ব্যস্ত রয়েছেন। এবং একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে 5 দিনের যে পূজার যে সর্বশেষ অঞ্জলি দেয়া হয় আজকের এই দিনটিতে, তাই অঞ্জলির জন্য এখন আসলে প্রস্তুত করা হচ্ছে মণ্ডপকে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সকল পুণ্যার্থী যারা আছেন, যারা আসছেন, তারা কিন্তু ভোগ সাথে নিয়ে আসছেন দেবীর জন্য। সেই অঞ্জলি শেষে আসলে ভোগ সকল পুণ্যার্থীদের মাঝে বা পূজারী যারা আছেন তাদের মধ্যে বিতরণ করা হবে। এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গাপূজার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্বীকৃত এর জন্য, কারণ আজকে তাদের প্রার্থনার দিন এবং এই প্রার্থনায় তারা মূলত এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে সারা দেশের বিশ্বের মানুষের যাতে মঙ্গল হয় সেই বিষয়টা তুলে ধরবেন এবং প্রতি বছরই যাতে মানুষের যশ জ্ঞান এবং আয়ু বৃদ্ধি পায়, রোগ শোক দূর হয়, দেশ ভালো থাকে, সমাজ ভালো থাকে, সেই বিষয়টা দেখবেন। আমরা দেখেছি যে এবার যে সকল মণ্ডপগুলোতে রয়েছে মণ্ডপগুলোতে সার্বজনীন যে উৎসব সেই উৎসব আসলে পরিলক্ষিত হচ্ছে। আজকে সিলেটের যে মণ্ডপগুলো রয়েছে সেখানে মূলত দুপুর থেকে অঞ্জলি শুরু হবে এবং দুপুরের পর অঞ্জলি প্রদান শেষে ভোগ বিতরণের মাধ্যমে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তবে অনেক মন্দিরে রয়েছে যারা শিশু কিশোর যারা আছে তাদের জন্য নানান ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে, অর্থাৎ সুস্থ সংস্কৃতির যে চিন্তাধারা সেই মহানবমীতে তারা সেটি প্রকাশ করে থাকেন। এখানকার পুণ্যার্থী যারা আছেন তারা সবাই আসলে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন যে পরবর্তী আয়োজনের জন্য। এর আগে আমরা আরো 2-3টি মণ্ডপ যেটি আছে সিলেট নগরীর, বিশেষ করে লামাবাজার, মীরাবাজার সহ যে মণ্ডপগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সব জায়গায় একই পরিস্থিতি এবং সনাতন
ধর্মাবলম্বী যারা আছেন তাদের যে উৎসবের যে আমেজ সেটি আসলে বিরাজ করছে। তো সব মিলিয়ে পূজা, এবারের পূজা একটু ভিন্নই বলতে হবে, কারণ হচ্ছে যে সব জায়গায় একইভাবে তারা নিরাপত্তা সহিত আসলে তারা তাদের পূজা উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে দুর্গাপূজার সর্বশেষ তথ্য। আমরা চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। গুলজার, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে নবমীর সকাল থেকেই অর্ঘ্য এবং নবমীর যে বিহিত পূজা সেটি এবং মন্ত্রপাঠ চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু রাজশাহী জেলা এবং মহানগরের যে মন্দির মণ্ডপগুলো রয়েছে সেখানে আমরা পুণ্যার্থীদের ব্যস্ততা দেখছি এবং এই যে পূজার আয়োজন সেটি আমরা এখানে লক্ষ্য করছি বেশ সাড়ম্বরেই চলছে এবং যথাযোগ্য মর্যাদায় তারা যে রীতি রেওয়াজগুলো রয়েছে সেগুলো সকাল থেকেই কিন্তু পালনের মধ্য দিয়ে এই পূজার আয়োজন করছেন। আপনি জানেন যে আজকে আসলে মহানবমীর প্রধান যে আয়োজনগুলো থাকে সেটি মহাস্নান, মহা আরাধনা, এছাড়া অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই আজকের দিনটি শুরু হয়েছে। আমরা দেখলাম যে চণ্ডীপাঠ এবং বিশেষ পূজা এবং দেবীকে শোধন অভিষেক করার মধ্য দিয়ে এই পূজার শুরু হলো। আজকে আসলে এই মহানবমী হচ্ছে আসলে পশুর বধেরও একটি দিন, যার কারণে সকল বিনাশ এবং সকল যে খারাপের যে ইতি সেটি কিন্তু আজকে আসলে প্রার্থনা করা হবে এবং সকল অমঙ্গল যেন হচ্ছে আসলে দূরে থাকে সেই প্রার্থনা করা হবে। অনেক মন্দিরে একসাথে আসলে পশু বলি এর আগে বিভিন্ন সময় হতো, কিন্তু এখন কিন্তু সেটার প্রতীকী রূপে আমরা যেটি আসলে এখান থেকে পুণ্যার্থীদের থেকে জেনেছি, কখনো সেটি কুমড়ো দেয়া হয়, কখনো লাউ, কখনো কলা বা কখনো আখ, এই সমস্ত বলিদানের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই যে আনুষ্ঠানিকতা সেগুলো পালিত হবে। এছাড়া আজকে কিন্তু প্রাণ ভরে দেবীকে দেখে নেওয়ার দিন, কারণ আজকে নবমী এবং এই নবমীর শেষ তিথিতেই কিন্তু আসলে বিদায়ের সুর বাজে, যার কারণে মন্দিরে মন্দিরে মণ্ডপগুলো নেই আমরা দেখছি যে পুণ্যার্থী যারা এসেছেন তারা প্রাণ ভরে দেখছেন, পুজোর আয়োজনের সাথে থাকছেন এবং এক একটা মণ্ডপে কিন্তু আসলে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আসলে মণ্ডপে ধূপ ধুনো প্রদীপ ঢাক ঢোল এবং শঙ্খ ধ্বনিতে আসলে ভারী হয়ে উঠেছে এবং আমরা এখানে যেটি আসলে দেখছি যে পুরো আয়োজন, সেই পুরো আয়োজনটিতে আসলে বিভিন্ন জন আজকে সকাল থেকেই কিন্তু একেবারেই মণ্ডপগুলোর সাথে আছে এবং নবমীর যে পূজার আয়োজন চলছে সেখান থেকে প্রার্থনা করছেন দেবী যেন তাদের সমস্ত মঙ্গল করেন এবং এই মঙ্গলের মধ্য দিয়েই যেন তাদের রীতি হয় এবং এই যে আনুষ্ঠানিকতা এটি দিনভর চলবে এবং সন্ধ্যায় সন্ধি পূজার মধ্য দিয়ে শেষ হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। 2 বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে বান্দরবানের কেওক্রাডং পর্বত। আজ থেকে এই ভ্রমণ পিপাসুরা রুমা উপজেলার এই পর্বতের চূড়ায় উঠতে পারবেন। তবে কেওক্রাডং ভ্রমণে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের মানতে হবে 6টি শর্ত। বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত আছেন রিজভী রাহাত। রিজভী, দীর্ঘ সময় পর তো এই স্থানটি খুলে দেয়া হচ্ছে, পর্যটন সংশ্লিষ্টরা কি বলছেন? কয়েক বছর পর কিন্তু রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন স্পটটি খুলে দেওয়া হয়েছে। গত সোমবার জেলা প্রশাসক শামিমারা দিনের একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই পর্যটন স্পটটি খুলে দেওয়া হয়। তবে সেখানে যাওয়ার জন্য পর্যটকদের কিন্তু 6টি শর্ত কিন্তু মানতে হবে। তো দীর্ঘ কয়েক বছর পর কিন্তু এই পর্যটন স্পটটি খুলে দেওয়ার কারণে কিন্তু রুমা উপজেলার বাসিন্দাদের মাঝে ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তো আমরা যেমনটি সকালবেলা স্টেশনে খবর নিয়ে জেনেছিলাম যে পর্যটক বাহী কিছু গাড়ি কিন্তু রুমা উপজেলার এই কেওক্রাডং পর্যটন স্পটটির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। তো আমরা সকাল থেকে দেখেছি কিছু বাইকাররাও কিন্তু এই পর্যটন স্পটটিকে ঘিরে কিন্তু তারা রওনা হয়েছেন। তো দীর্ঘ কয়েক বছর পর কিন্তু পর্যটনের বাসিন্দারা যেমন স্বস্তি ফিরে পেয়েছেন, তেমন হোটেল মালিক ব্যবসায়ীরা কিন্তু কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো পুজোর ছুটিতে কিন্তু পর্যটকদের সকাল থেকে কিন্তু পর্যটকদের কিন্তু ভিড় জমেছে পার্বত্য জেলা বান্দরবানে। তো আমরা যেমনটি জানতে পেরেছি পর্যটকদের কিন্তু রুমা উপজেলায় কিন্তু 6টি শর্ত কিন্তু কেওক্রাডং যেতে পারবেন, কেওক্রাডং উপজেলায় কিন্তু যেতে পারবেন। তো দীর্ঘদিন পর এমন পর্যটন স্পটটি খুলে দেওয়ার কারণে কিন্তু পর্যটকরা যেমন খুশি, ব্যবসায়ীরা তেমন স্বস্তি ফিরে পেয়েছেন। মূলত কেএনএফের তাণ্ডবের কারণেই কিন্তু রুমা এবং থানচি উপজেলার পর্যটন স্পটগুলো কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
তো মূলত কয়েক বছর পর কিন্তু এসব পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার কারণেই কিন্তু পর্যটকদের মাঝে স্বস্তি হয়েছে, পর্যটক এবং ব্যবসায়ীদের মাঝে কিন্তু স্বস্তি কাজ করছেন। তো আমরা যেমনটি জানতে পেরেছি 6টি সপ্তাহের মাধ্যমে কিন্তু যে সকল পর্যটক কিন্তু এসব উৎসব স্থানে যাবেন, স্থানীয় জেলা এবং উপজেলার ট্যুর গাইড, নিবন্ধিত ট্যুর গাইডকে নিয়ে কিন্তু তারা কিউকাটা পর্যটন স্পটে যেতে হবে। তো তাদের তথ্য সরবরাহ করতে হবে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, কিন্তু তাদের তথ্য দিয়ে কিন্তু এসব পর্যটন স্পটটিতে যেতে হবে। তো সকাল থেকে কিন্তু আমরা স্টেশনগুলোতে ঘুরে ঘুরে দেখেছি যে মূলত যেসব বান্দরবনের পুজোর কারণেই কিন্তু পর্যটক ভিড় হলে কিন্তু কিউকাটার উদ্দেশ্যে কিন্তু পর্যটকরা ছুটে যাচ্ছেন। তো মূলত টানা বন্ধের কারণে কিন্তু বান্দরবন হোটেলগুলোতেও কিন্তু শতভাগ বুকিং রয়েছে। তো সকাল থেকে কিন্তু পর্যটকরা বিভিন্ন যে পাহাড়ি জেলার বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেসব পর্যটন কেন্দ্রগুলোর উদ্দেশ্যে কিন্তু তারা চলে যাচ্ছেন। তো মূলত কিউকাটা পর্যটন স্পটটি খোলার কারণে কিন্তু মূলত ওইসব স্থানগুলোতে কিন্তু বাইকারদের সবচেয়ে পছন্দ হয়ে থাকে। তারা বাইকাররা কিন্তু পর্যটক গাইড দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি কয়েকটি তারা দলবদ্ধভাবে পর্যটক বাইকাররা কিন্তু তাদের সে অনেকদিন দীর্ঘদিনের আশা যে বন্ধ থাকার কারণে যারা যে রুমা উপজেলায় কিউকাটা পর্যটন স্পটটি যেতে পারেনি, মূলত তারা এই পর্যটক স্থানে কিন্তু বাইকাররা কিন্তু সবচেয়ে বেশি যেতে যাচ্ছেন আমরা দেখতে পেয়েছি। তো মূলত ব্যবসায়ীদের আমরা ওখান থেকে যেমনটি জানতে পেরেছি স্থানীয় লোকদের দাবি জানিয়েছেন যে এখানে আরো কয়েকটি পর্যটন স্পট কেন্দ্র বর্তমান নিষেধাজ্ঞা রয়েছে। এসব নিষেধাজ্ঞা বান্দরবান থেকে যুক্ত ছিলেন রিজবি রাহাত। পূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। হোটেল রিসোর্টে তিল ধারণের ঠাঁই নেই। যাত্রীচাপ সামলাতে ঢাকা কক্সবাজার রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধ পয়েন্ট থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল কেমন দেখছেন? উজ্জ্বল, এই মুহূর্তে সৈকতে পর্যটকের উপস্থিতি কিছুটা কম, তবে গতকাল রাতে হোটেল মালিকরা আমাদের যেটি জানিয়েছেন প্রায় শতভাগ কক্ষই কিন্তু এখানে বুকিং রয়েছে। এবং একজন পর্যটক আসলে সকালে কথা বলছিলেন, তিনি 6টি হোটেলে চেষ্টা করেছেন রুম পাওয়ার জন্য, কিন্তু না পেয়ে তিনি তার কক্সবাজার শহরের যে টেকপাড়া এক বন্ধুর বাসায় তিনি উঠেছেন। তার আরও কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি উঠেছেন এবং তিনি আসলে গতকাল রাতে বিভিন্ন জায়গায় হোটেল কক্ষ ভাড়া চেয়েও আসলে পাননি, সে ধরনের কথাই আমাদেরকে জানাচ্ছিলেন। তবে সৈকতে এখন পর্যন্ত মানুষের বেশ উপস্থিতি দেখছি, তবে উপচে পড়া ভিড় আসলে যাকে বলা যায় সেটি কিন্তু এই মুহূর্তে নেই। হয়তো আরো পরে গিয়ে পর্যটক এখানে এবং এই যে পর্যটক সমাগম সেটি আমরা দেখছি এবং এখন পর্যন্ত পর্যটক সমাগম রয়েছে এখানে। সৈকত ছাড়াও অন্যান্য সমাগম রয়েছে এখানে, সৈকত ছাড়া অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে পর্যটকদের চলাফেরা আমরা দেখছি। এবং এখানে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পর্যটন জোনে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, রেস্তোরাঁ থেকে শুরু করে এখানে বার্মিজ পণ্যের দোকানের কথা যদি বলি, কিংবা এখানে যে শুটকি পল্লী রয়েছে, শুটকি বিক্রির দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু জমজমাট বেচা কেনা রয়েছে। গত শুক্রবার থেকে আসলে এই জমজমাট পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং এটির কারণে কিন্তু এখানে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি আমরা দেখছি। তবে এখানে কয়েকজন পর্যটকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে হারে আসলে হোটেলগুলোতে বুকিং দেখানো হচ্ছে, পর্যটকদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে, সেই বিষয়টি আসলে প্রশাসনের তদন্ত করা জরুরি এবং এটির নজরদারি হলে আসলে কিছুটা পর্যটক হয়রানি আসলে মুক্ত করা যাবে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। অনির্দিষ্টকালের জন্য অচল হওয়ার পথে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। সিনেটে চূড়ান্ত ভোটে তহবিল পাশ করতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। দেশটির নতুন অর্থ বছরের শুরুতে বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। আপৎকালীন পরিষেবা চালু থাকলেও বন্ধ হওয়ার মুখে ব্যবসা, বিনিয়োগ সংক্রান্ত অনেক সেবা। শাটডাউনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা দুষছেন একে অপরকে, আর কর্মী ছাঁটাইয়ের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার অচলাবস্থায় পড়েছিল, যা স্থায়ী ছিল 35 দিন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দীর্ঘ সময়ের শাটডাউনের ঘটনা। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে আবারও অচলাবস্থার মুখে পড়লেন ট্রাম্প।
শেষ মুহূর্তে সিনেটের সরকারি ব্যয় তহবিল পাশ করতে এক হতে পারেননি রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে। এর আগে মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ শেষ হয় 30 সেপ্টেম্বর। এরপরই নতুন বাজেট বিল পাশের লক্ষ্যে সিনেটে একত্র হন আইন প্রণেতারা। তবে 6 বছর পর আবারও তহবিল পাশে রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতাদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। শেষ মুহূর্তে তহবিলটি পাশ করতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকানরা। বিলের পক্ষে ভোট পড়েছে 55টি আর বিপক্ষে 45টি। সিনেটের 100 আইন প্রণেতাদের মধ্যে তহবিল পাশে প্রয়োজন ছিল 60 ভোট, যেখানে রিপাবলিকান আইন প্রণেতাদের সংখ্যা 53 জন। এর ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে শাটডাউন। মার্কিন স্বাস্থ্য সুবিধা নিয়ে তহবিলের সংশোধন চেয়েছিল ডেমোক্রেটরা, তবে সে কথা কানে তোলেননি রিপাবলিকান আইন প্রণেতারা। অচলাবস্থা তৈরির জন্য রিপাবলিকান ও ডেমোক্রেটরা একে অপরকে দোষারোপ করছেন। এই পরিস্থিতির জন্য ডেমোক্রেটদের দায়ী করে ফেডারেল কর্মীদের গণছাঁটাইয়ের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, অপ্রয়োজনীয় অনেক খাতের বাজেট কাটছাঁট করা হবে। They are shutting it down. We're not shutting it down. We don't want it to shut down because we have the greatest period of time ever. I told you, we have $17 trillion being invested. So the last person that wants it shut down is us now. With that being said, we can do things during the shutdown. মার্কিন সরকারের অচলাবস্থা সত্ত্বেও আপৎকালীন পরিষেবা চালু থাকবে। বন্ধ করে দেয়া হবে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা, পেন্টাগন ও ফেডারেল আদালত সহ বহু সংস্থার কার্যক্রম। চাকরি হারানোর শঙ্কায় পড়বেন লাখ লাখ ফেডারেল কর্মী। এছাড়া সামাজিক নিরাপত্তা, বিমান পরিবহন নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোতে বেতন ছাড়াই কর্মীদের কাজ করতে হবে। ক্ষুদ্র ঋণ দেওয়া বন্ধ করে দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। শাটডাউনের সংকটের মধ্যে পড়বেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 1981 সালের পর 15তম বারের মতো সরকারের অচলাবস্থা তৈরি হলো। তানভীর জানি, এখন বিশ্ব। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী 6.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। আহত আরও প্রায় 150 জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেবু সিটির উপকূলে আঘাত হানে ভূমিকম্পনটি। আশেপাশের কয়েকটি শহরে অনুভূত হয় কম্পন। এ সময় ধসে পড়ে বহু ভবন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে অনেক এলাকা। বিভিন্ন সড়ক ও মহাসড়কে তৈরি হয়েছে ফাটল। সেবু শহরে প্রায় 10 লাখ মানুষের বসবাস। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।